আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো, আমিও ভালো আছি। আমি কানিজ ফাতেমা সাফিয়া, বিভাগীয় প্রধান, জীববিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর মোল্লা কলেজ দিবা শাখা। আজকে আমি এসেছি তোমাদের সাথে পঞ্চম ক্লাস নিয়ে। তো আমরা একটু ক্লাসে ফিরে যাই, খেয়াল করি বোর্ডে পঞ্চম ক্লাসের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্লাস্টিক সম্পর্কিত। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটি ক্লোরোপ্লাস্ট অথবা একটি ক্লোরোফিলের ছবি। ক্লোরোপ্লাস্টটাকে কিন্তু আমরা ক্লোরোফিল নামেও জেনে থাকি, সে কারণে বোর্ডে আমি আসলে ক্লোরোফিলটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি। দুইটা জিনিস আমাদের একই, ক্লোরোপ্লাস্ট অথবা ক্লোরোফিল। তো ক্লোরোপ্লাস্ট অথবা ক্লোরোফিল এই জিনিসটা হচ্ছে প্লাস্টিডের একটা অংশ। তাহলে আমরা সর্বপ্রথমে প্লাস্টিড জিনিসটা কি একটু জেনে নিই। প্লাস্টিড জিনিসটা কি আমরা প্রথম ক্লাসে একবার খেয়াল করো তো, আমরা একটু প্রথম ক্লাসের পরবর্তী যে দ্বিতীয় ক্লাসে উদ্ভিদ কোষের ছবিটা এঁকেছিলাম, একটু কল্পনা করো তো, সবাই চোখ বন্ধ করে খেয়াল করো তো, সেখানে কি প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট সম্পর্কিত কোনো কথা বলেছিলাম কিনা একবার মনে করো, দেখো চেষ্টা করে। আচ্ছা, খেয়াল করো ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি বলেছিলাম। আমাদের উদ্ভিদের কোষের মধ্যে সকল অঙ্গাণুগুলি কিন্তু একেবারে মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক। এই যে মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক অঙ্গাণু, সেই আণুবীক্ষণিক মাইক্রোস্কোপিক সকল অঙ্গাণুর মধ্যে সবচাইতে বড় যে অঙ্গাণু সেটা হচ্ছে এই যেটা তোমার যে ছবিতে দেওয়া আছে, এই সকল অঙ্গাণুর মধ্যে তোমার এই জিনিসটা হচ্ছে সবচাইতে একটা বড় অঙ্গাণু। এই জন্য আমরা কি বলতে পারি না যে আমাদের প্লাস্টিড হচ্ছে সর্ববৃহৎ ক্ষুদ্র অঙ্গাণু, মানে ক্ষুদ্র অঙ্গাণুর মধ্যেও সবচাইতে বড়। তাহলে সর্ববৃহৎ ক্ষুদ্র অঙ্গাণু এই প্লাস্টিড। প্লাস্টিডটাকে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল নামে অভিহিত করেছি। খেয়াল করো যে তাহলে প্লাস্টিড জিনিসটা কি, আমরা একটু খেয়াল করি। এখানে কিছু জিনিস আমি দেখাই আগে। দেখো এখানে লেখা আছে স্ট্রোমা, খেয়াল করছি। এরপরে এখানে লেখা আছে গ্রানাম, খেয়াল করো স্ট্রোমা, এবং এখানে দেখো লেখা আছে হচ্ছে গ্রানাম, খেয়াল করছি। তাহলে এই যে এক হচ্ছে স্ট্রোমা, দুই হচ্ছে গ্রানাম। আমি এই জিনিসটা দেখালাম যে আমি আসলে একটু এটা দিয়ে তোমাদের সংজ্ঞাটা দেখানোর চেষ্টা করব। তাহলে খেয়াল করো সংজ্ঞাটা কি আসবে। স্ট্রোমা এবং গ্রানাম সমৃদ্ধ দ্বিস্তরীয় আবরণে দিয়ে আবৃত সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ ক্ষুদ্র অঙ্গাণুটির নামই হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিডটা আমাদের উদ্ভিদের মধ্যে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের কাজে নিয়োজিত থাকে। এখন এই প্লাস্টিডটা হচ্ছে আমাদের তিন ধরনের। কি কি প্লাস্টিড? লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট অবলিক ক্লোরোফিল। 3 নাম্বার হচ্ছে ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট জিনিসটা কি, একেবারেই যেটা বর্ণহীন, অর্থাৎ আমরা যে প্লাস্টিকটাকে দেখবো, কখন আমরা গাছের একটা উদ্ভিদ একটা উঠিয়ে তার মূলটাকে একবার পর্যালোচনা করেছি অথবা মূলটা দেখেছি কেমন, আমাদের দেখবা যে মূলটার মধ্যে কোনো রকম বর্ণ থাকে না, তাই আমরা বলতে পারি যে বর্ণহীন। তাহলে মূলটা বর্ণহীন, ভূনিম্নস্থ কিছু কাণ্ড বর্ণহীন, অর্থাৎ উদ্ভিদের যে এলাকার মধ্যে কোনো প্রকার সূর্যালোক পৌঁছাবে না সে এলাকাটা হচ্ছে বর্ণহীন। তাহলে আমরা সহজেই বলতে পারি লিউকোপ্লাস্টটা কি আমাদের মূল, ভূনিম্নস্থ কাণ্ড এবং উদ্ভিদের যে স্থানে সূর্যালোক পৌঁছায় না সেই স্থানগুলির মধ্যে আমাদের অবস্থান করে হচ্ছে লিউকোপ্লাস্ট। এরপর আমি চলে আসি হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট যেটা হচ্ছে রঙিন। এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, লাল, কমলা, হলুদ, এই যে সুন্দর সুন্দর ফুলগুলি, এই ফুলগুলিকে আমরা বলি হচ্ছে রঙিন। তাহলে এই যে রঙিন বর্ণের, এই রঙিন বর্ণটাই হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টের জন্য কিন্তু আমাদের ফুলগুলি রঙিন হচ্ছে, এবং এই রঙিন হওয়ার কারণে কীটপতঙ্গকে আকৃষ্ট করতে পারতেছে হচ্ছে পরাগায়নের জন্য। এরপর আমরা চলে আসি হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা এই যে ক্লোরোফিল।
ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিককেই বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে খেয়াল করো, আমরা উদ্ভিদের সম্পূর্ণ শরীর বা সম্পূর্ণ দেহ জুড়ে কি দেখা যাচ্ছে? খুব সুন্দর করে সবুজ বর্ণের পাতা সম্পূর্ণ দেহটাকে তার আবৃত করে রাখতেছে। সবুজ বর্ণের, অনেক ক্ষেত্রে সবুজ বর্ণের বড় পাতা, কখনো ছোট পাতা, কিন্তু সবগুলি পাতাই হচ্ছে সবুজ। এই যে সবুজ বর্ণের জন্য দায়ী যেই প্লাস্টিক, সেই সবুজ বর্ণের জন্য দায়ী প্লাস্টিকটাকে বলা হয় ক্লোরোফিল অথবা ক্লোরোপ্লাস্ট। এখন এই ক্লোরোপ্লাস্ট জিনিসটার গঠনটা আমরা একটু জেনে নিব। আমাদের মূল আলোচ্য বিষয় আমি চলে যাই। খেয়াল করো, ক্লোরোপ্লাস্টের এই হচ্ছে ক্লোরোফিল অথবা ক্লোরোপ্লাস্টের গঠন। খেয়াল করে আমরা সর্বপ্রথমে আমরা চলে যাব হচ্ছে স্তরের মধ্যে। এই যে বাহিরের দিক থেকে আসলে আমাদের যে কোনো জিনিসের প্রথমে আলোচনার বিষয়বস্তু আসে হচ্ছে স্তরগুলি। এর বাহিরের স্তরের বাহিরটা আলোচনা করার পরে আমরা চলে যাই হচ্ছে একবারে ভিতরে, বহিঃস্তরটা, অন্তঃস্তরটা। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের দেহটা আমাদের দুইটি স্তর দিয়ে আবৃত, এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ দেখতে পাই কখনো লিপোপ্রোটিন, কখনো ফসফোলিপিড, বেশিরভাগ ক্ষেত্রে লিপোপ্রোটিন অথবা ফসফোলিপিড দিয়ে তৈরি। কিন্তু আমাদের এই প্লাস্টিকের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য হচ্ছে, এটা এর জন্য একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য যেটা অন্য কোনো অঙ্গাণুতে আমরা দেখতে পাই না। সেটা হচ্ছে আমাদের এই যে বাহিরের দ্বিস্তরী আবরণটা, এই দ্বিস্তরী আবরণটা প্লাস্টিকের ক্ষেত্রে তোমার হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড, যেটা আমাদের বারে বারে পরীক্ষার মধ্যে আসে। তাহলে আমাদের এই যে প্লাস্টিকের বা ক্লোরোপ্লাস্টের আমাদের যে বহিঃস্তরটা, সেই বহিঃস্তরটা আমাদের নির্মিত হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইডের সমন্বয়ে। এই গ্লাইকোসিল গ্লিসারাইডের সমন্বয়ে দুইটা স্তর তৈরি, এবং এই স্তরের বাহিরের যে আবরণটা তাকে আমরা বলি হচ্ছে আউটার মেমব্রেন বা বহিঃস্তর। বহিঃস্তরের ঠিক নিচের দিকে যে আবরণটা, সেটাকে আমরা বলি হচ্ছে অন্তঃস্তর বা ইনার মেমব্রেন। খেয়াল করি, বহিঃস্তর গেল, অন্তঃস্তর গেল। ঠিক অন্তঃস্তরের ভিতরের দিকে আমাদের পানিগ্রাহী কিছু এলাকা রয়েছে, এবং এই যে সম্পূর্ণ এলাকাটা জুড়ে আমাদের পানিগ্রাহী কিছু এলাকা, এই পানিগ্রাহী এলাকাটারে আমরা বলি হচ্ছে স্ট্রোমা। এবং এই যে স্ট্রোমা, পানিগ্রাহী এলাকা, এখানে এই পানিগ্রাহী এলাকা বা এই স্ট্রোমাটার ভিতরে আমাদের এর যাবতীয় সকল অংশগুলি সুন্দর করে বিদ্যমান আছে। তাহলে খেয়াল করো, আমাদের এই পানিগ্রাহী স্ট্রোমার মধ্যে রয়েছে, দেখো সুন্দর করে কিছু সজ্জিত গঠন দেখা যাচ্ছে। তোমরা একটু খেয়াল করো, এই যে গঠনটা একটু দেখতে কিন্তু ব্যাগ বা থলের মতো, এবং এই থলের মতো গঠনগুলি সুন্দর করে তোমার একটা ত্রিমাত্রিক সজ্জার একটা বিন্যাস তৈরি করেছে। এই যে আমাদের স্ট্রোমার মধ্যে যে থলের মতো গঠনগুলি, যে একটা একটা আলাদা করে যে থলের মতো গঠন, প্রত্যেকটা থলের মতো গঠনকে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে বলি থাইলাকয়েড। এই যে আমাদের আলাদা আলাদা করে প্রত্যেকটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এবং এই থাইলাকয়েডগুলি দেখো, একটু খেয়াল করো নিজেরা ছবির মধ্যে, একটির সাথে আরেকটি সুন্দর করে অবস্থান করতেছে। ঠিক একটু আমার হাতের দিকে লক্ষ্য করো, ঠিক এইরকম করে একটি একটির উপরে এভাবে বসতেছে, আরেকটি এসে বসতেছে, আরেকটি এসে এভাবে বসতেছে। এইরকম বসতে বসতে একসময় এতটুক বড় বড় কিছু স্তূপ তৈরি করে ফেলতেছে। তাহলে আমরা বলতে পারি যে থাইলাকয়েডের যে একটির উপরে একটি অবস্থান করে যে একটি স্তূপ তৈরি করতেছে, সেই স্তূপটাকে বলা হয় হচ্ছে তোমার গ্রানাম। এই যে খেয়াল করো, যে একটির উপরে একটি থাইলাকয়েড অবস্থান করে একটি স্তূপ তৈরি করে ফেলছে। ছবি থেকে আমরা বুঝতে পারছি যার নাম হচ্ছে গ্রানাম। এখন খেয়াল করো, এই যে তোমার এই জায়গার মধ্যে 60টি, 50টি, 40টি, অর্থাৎ 60টি পর্যন্ত এরকম গ্রানাম থাকতে পারে। এদেরকে আমরা আলাদা আলাদা করে বলতে পারি হচ্ছে গ্রানাম। যদি একটা করে স্তূপ আলাদা করে গ্রানাম, আর সকলগুলিরে আমরা যদি একত্রিত বলি তাহলে আমরা বলবো হচ্ছে গ্রানাম। এখন খেয়াল করো, এই যে তোমার গ্রানাম, এই গ্রানাম থেকে দেখো লম্বা সুতার মতো কিছু অংশ বের হয়ে আসছে, বা ল্যামেলির মতো কিছু অংশ দেখা যাচ্ছে।
এইখানে দেখো খেয়াল করো, এই যে স্তূপ, এখান থেকে ল্যামেলি বের হয়ে আসছে, এখান থেকে ল্যামেলি, এখান থেকে ল্যামেলি। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা গ্রানামের, এই যে খেয়াল করো, এই গ্রানাম থেকে, এই গ্রানামের মধ্যে অবস্থিত এই যে থাইলাকয়েড, কিছুক্ষণ আগে বললাম থলের মতো থাইলাকয়েড, এই থাইলাকয়েড গুলি থেকে সুতার মতো লম্বা নলের মতো কিছু অংশ বের হয়ে একটা থাইলাকয়েডের সাথে আরেকটা থাইলাকয়েডকে সংযুক্ত করে ফেলেছে। এই যে থাইলাকয়েডকে সংযুক্তকারী এই সুতার মতো যে নালিকাটা বা ল্যামেলামটা, সেই ল্যামেলামটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। খেয়াল করি আমরা আমাদের স্ট্রোমা ল্যামেলামটা কোন দিকে আছে। আচ্ছা খেয়াল করো, এই যে সুতার মতো এই যে ল্যামেলা বলা হচ্ছে, এই ল্যামেলাটাকে আমাদের বলা হয় হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। তাহলে স্ট্রোমা ল্যামেলাম কেন বলছি? সুতার মতো তাই ওরে বলি হচ্ছে ল্যামেলা। আর কেন স্ট্রোমা বলা হচ্ছে আমরা খেয়াল করি, এই যে জায়গাটা ফাঁকা স্থানটা, যে নাম কিন্তু স্ট্রোমা। আর যেহেতু তোমার এই সুতার মতো জিনিসটা এই ফাঁকা জায়গাটার সাথে ভেদ করে কিন্তু একটা থাইলাকয়েড সাথে আরেকটা থাইলাকয়েডকে সংযুক্ত করেছে, আর এই জন্য আমরা এটারে বলি হচ্ছে স্ট্রোমা ল্যামেলা বা হচ্ছে ল্যামেলা। তাহলে আমরা কি কি পেলাম? বহিঃস্তর, অন্তঃস্তর, থাইলাকয়েড, স্ট্রোমা, ল্যামেলাম, গ্রানাম। এরপর আমরা দেখি এই যে আমাদের পানিগ্রাহী যে এলাকাটা তারে বলি স্ট্রোমা। এই এলাকা, পানিগ্রাহী এলাকাটার মধ্যে আমাদের কিছু জিনিস রয়েছে, লিপিড, চকলেট বা তেল বিন্দু। এরপর আমাদের রয়েছে ক্লোরোপ্লাস্ট, ডিএনএ, যেটা তার নিজস্ব বৈশিষ্ট্য তৈরির কাজে এবং কোনো জিনিস তৈরির কাজে নিয়োজিত। এরপরে রয়েছে শ্বেতসার দানা, যেটা হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে সহায়তা করে। এরপর আমরা পাচ্ছি হচ্ছে রাইবোজোম, যেটা আমাদের শর্করা জাতীয় খাদ্য প্রস্তুতের সাথে সাথে আবার প্রোটিন সংশ্লেষণের কাজেও নিয়োজিত থাকে। তাহলে আমরা সম্পূর্ণ ক্লোরোফিলের মধ্যে বা ক্লোরোপ্লাস্টে কি পেলাম? বহিঃস্তর, অন্তঃস্তর, গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা, স্ট্রোমা ল্যামেলাম, কিছু তৈলবিন্দু, শ্বেতসার দানা, মাইটোকন্ড্রিয়াম, ডিএনএ এবং তার সাথে হচ্ছে আমাদের রাইবোজোম। এই জিনিসগুলি আমরা হচ্ছে পাচ্ছি আমাদের প্লাস্টিডের মধ্যে বা ক্লোরোপ্লাস্ট অবলিক ক্লোরোফিলের মধ্যে। আচ্ছা এবার আমরা কোশ্চেনে ফিরে যাই। দেখো তোমাদের জন্য একটা সৃজনশীল কোশ্চেন রয়েছে। উদ্ভিদের সর্ববৃহৎ ক্ষুদ্র অঙ্গাণু যা উদ্ভিদের খাদ্য তৈরিতে নিয়োজিত থেকে উদ্ভিদকে বাঁচিয়ে রাখে, যার ফলে সমগ্র জীবজগৎ টিকে আছে। সমগ্র জীবজগৎ টিকে আছে এবং খাদ্য তৈরি, এই কথাটা থেকে আমাদের একটুখানি খেয়াল করি যে সমগ্র জীবজগৎ টিকে আছে, সাথে খাদ্য তৈরি। আমরা প্রাণী জগৎ শত চেষ্টা করে কিন্তু আমরা কখনোই খাদ্য উৎপাদন করতে পারবো না। আমাদের জন্য সেই খাদ্যটা উৎপাদন কে করছে? উদ্ভিদ। কারণ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের সহায়তায় সে কি করছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোকের শক্তি ব্যবহার করে সে খাদ্য উৎপন্ন করতেছে। এই যে সেই খাদ্য, এবং এই খাদ্যের উপরে আমাদের সমগ্র প্রাণীকুল, আমরা এই উদ্ভিদের খাদ্য তৈরি করার পরে সেই খাদ্যটা খেয়ে আমরা হচ্ছে বেঁচে আছি, এবং যাহার ফলে আমাদের এই খাদ্যের উপর নির্ভরশীল হয়ে আমাদের জীবজগৎ আমরা টিকে আছি। তাহলে এখান থেকে দেখো আমরা সৃজনশীল উদ্দীপকটা বুঝলাম। খেয়াল করো ক নাম্বার, প্রকৃত কোষ কি? মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলার কারণ কি? মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলার কারণ জিনিসটা পূর্বের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছিলাম। গ নাম্বার, উদ্দীপকের অঙ্গটির গঠন লিখো। এখানে বলা হয়েছে আমাদের যেহেতু খাদ্য তৈরি ক্লোরোপ্লাস্ট, এর গঠন লিখো। উদ্দীপকের অঙ্গটি জীব জগতে কি ভূমিকা রাখে? খেয়াল করো, জীব জগতে কি ভূমিকা রাখে, ভূমিকায় চলে আসি। এখন আমাদের এই জায়গার মধ্যে জীব জগতে এই যে ভূমিকা রাখে এই জিনিসটা আসলাম, আর কোথায়? জীব জগৎ। এখানে খেয়াল করো খাদ্য তৈরি, এই জায়গার মধ্যে কি ভূমিকা রাখে বলতে, ভূমিকা আমাদের যখনই আসবে তখনই আমাকে বুঝতে হবে যে সেই জিনিসটার আমার গুরুত্ব কতটুকু এবং সে কি কাজ করতেছে আমাদের জন্য। তাহলে আমাদের দেখো এই জায়গার মধ্যে জীব জগতের জন্য প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট সুন্দর করে খাদ্য উৎপন্ন করছে। সেই খাদ্য সে নিজে চলার পরে সেই খাদ্যটা আমাদের জীব জগতের জন্য দিয়ে দিচ্ছে, এবং আমাদের প্রাণীকুল, আমরা প্রাণীকুল সেই খাদ্যটা গ্রহণ করে বেঁচে আছি, যার ফলশ্রুতিতে আমাদের সমগ্র জীব জগৎ টিকে আছে।
এখন তাহলে আমরা চলে আসি আমরা এর কাজে। তাহলে কাজটা কি? সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন করা। এরপরে হচ্ছে এই খাদ্যটাকে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরশক্তিটাকে জৈব শক্তিতে রূপান্তরিত করা। এরপরে হচ্ছে এডিপি কে এটিপি তে রূপান্তরিত করা, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট কে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত করা এর কাজ। এরপরে আসছি আমরা ফটো রেসপিরেশনে সহায়তা করা, অর্থাৎ এই সূর্যালোকের সাহায্যে শ্বসনেও কিছু কাজ করতেছে, যাকে আমরা বলতেছি ফটো রেসপিরেশনে সহায়তা করে। সর্বশেষে করতেছি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সহায়তা করা। তাহলে আমরা কি কি পেলাম? খাদ্য তৈরি, ফটো রেসপিরেশনে সহায়তা করা, এটিপি কে রূপান্তরিত করা, সৌরশক্তিকে জৈব শক্তিতে রূপান্তরিত করা এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সহায়তা করা। প্রত্যেকটা কাজ একটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থেকে সর্বশেষ পর্যায়ে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে খাদ্য তৈরি করা। এবং এই খাদ্য তৈরি করে সে নিজের টিকে থাকতেছে এবং সমগ্র প্রাণীকুলের মাঝে সেই খাদ্যটা বিলিয়ে দিচ্ছে, যার ফলে আমরা প্রাণীকুল বেঁচে আছি বা টিকে আছি এবং এর মাধ্যমে সমগ্র জীব জগৎ টিকে আছে সেই একটি জিনিসের উপর, সেটা হচ্ছে খাদ্য। আর সেই খাদ্য তৈরির কারখানাই হচ্ছে আমাদের প্লাস্টিক। যেমনি শক্তি উৎপাদনের কারখানা বলা হয় আমাদের মাইটোকন্ড্রিয়াকে, তেমনি আমাদের এই যে প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট এর বলা হয় খাদ্য তৈরির কারখানা। তো এই পর্যন্তই আমাদের আজকে যে সৃজনশীল কোশ্চেনটা দিলাম আমরা, এটা আমাদের সামনের দিনের জন্য থাকবে হোমওয়ার্ক। এবং এর আগ পর্যন্ত যতগুলি সৃজনশীল কোশ্চেন দেওয়া হচ্ছে আমরা প্রত্যেকটি সৃজনশীল সুন্দর করে খাতায় লিখে ফেলবো, অ্যান্সারগুলি লিখে ফেলবো। আর আমার প্রত্যেকটা ক্লাসেই তোমরা দেখেছো ছবি ছাড়া কোনো ক্লাস আমার ছিল না, প্রথম ক্লাসটি ছাড়া। কারণ প্রথম ক্লাসে ছিল মান বন্টন, সৃজনশীল, শিক্ষক পরিচিতি, বই পরিচিতি, আর বাকি ক্লাসগুলি ছিল হচ্ছে আমার ছবি বা চিত্র রিলেটেড। তাহলে আমাদের সহজেই বুঝতে হবে যে আমাদের জীববিজ্ঞানের মধ্যে চিত্র ছাড়া কোনো কিছু করাই যাবে না। আমাকে নম্বর পেতে হলে, ভালো নম্বর পেতে হলে আমাকে ছবি আঁকতে হবে অথবা চিত্রটা সুন্দর করে চিত্র এঁকে লেবেলিং করতে হবে, এবং চিত্র ছাড়া আমরা নম্বর পাবো না। এই জন্য আমরা চিত্রগুলি খাতায় প্র্যাকটিস করব। এই পর্যন্ত যতটা করা হয়েছে চিত্র বাসায় সুন্দর করে প্র্যাকটিস করব এবং আমাদের এই সৃজনশীল কোশ্চেনগুলি ভালো করে দেখব। এই বলে আমি বিদায় নিচ্ছি। কানিজ ফাতেমা সাফিয়া, বিভাগীয় প্রধান, জীববিজ্ঞান বিভাগ, দিবা শাখা। আশা করি পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত আমার সকল ছেলে এবং মেয়েরা, অর্থাৎ আমার ছাত্রছাত্রী সকলে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।